সো এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা সুগার, যে নর্মালি সুগারই বলে সুগার। সো ডায়াবেটিস মেলাইটাসের টাইপ কয় প্রকার দেখব। ফার্স্ট মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 হচ্ছে যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 হচ্ছে যে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। সো টাইপ 1কে কেন ইনসুলিন ডিপেন্ডেন্ট বলা হয়? কারণ টাইপ 1 ডায়াবেটিস যাদের ক্ষেত্রে হয় তারা মেইনলি রিলাই অন ইনসুলিনের উপরে ডিপেন্ড করে, তো ওই জন্য ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আর টাইপ 2 হচ্ছে যে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তো টাইপ টু হচ্ছে যে কিসের উপর ডিপেন্ড করে? ওরা ইনসুলিনের উপর ডিপেন্ড করে না, ওরা ডিপেন্ড করে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের উপরে। যেমন যে ওরাল হাইপোগ্লাইসেমিক ট্যাবলেটগুলো আছে, যেমন মেটফর্মিন বা বিভিন্ন রকম ট্যাবলেটগুলো আছে, তারা ওর উপরে ডিপেন্ড করে, বা ওই ওষুধগুলো খেয়ে, ওরাল হাইপোগ্লাইসেমিক ওষুধগুলো খেয়ে তারা ডায়াবেটিস বা সুগারকে কন্ট্রোল রাখে। এবার দেখবো যে কমপ্লিকেশান, মানে কোনো পেশেন্ট যে সুগার হয়েছে, কনফার্মেশন হয়েছে, যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো একদিন পরে আলোচনা করবো কী কী কনফার্মেশন টেস্ট আছে ফর দ্য ডায়াবেটিস মেলাইটাস। সো এখন বলে দিই যেটা জিআরবিএস, পেশেন্টের জিআরবিএস র্যান্ডাম ব্লাড সুগার চেক করা হয়, আরবিএস চেক করা হয়, র্যান্ডাম ব্লাড সুগার চেক করা হয়, তারপরে যে ফাস্টিং ব্লাড সুগার, পোস্ট প্যারেন্টাল ব্লাড সুগার, তারপরে যে HbA1c টেস্ট করা হয়। সে এগুলো হচ্ছে যে কনফার্মেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। এবার কোনো পেশেন্টের ক্ষেত্রে যে ডায়াবেটিস মেলাইটাস পজিটিভ হয়ে যায়, যে কোনো পেশেন্টের সুগার যে ধরা পড়ার পরে যে পেশেন্টের ট্রিটমেন্ট প্রোটোকলটা বলছি, ট্রিটমেন্ট প্রোটোকল যখন পেশেন্টের স্টার্ট হয়ে যাবে, কোনো সেক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্ট প্রোটোকল স্টার্ট হয়ে গেলে কিন্তু পেশেন্টের সুগারটা ঠিকমতো কন্ট্রোল হচ্ছে না, বা পেশেন্ট ঠিকমতো মেডিসিন ইউজ করছে না, সেক্ষেত্রে কী কী কমপ্লিকেশন বা কী কী প্রবলেম হতে পারে ইন ফিউচার। সো ইন ফিউচার বলতে ফিউচার মানে ভবিষ্যতে কী কী প্রবলেম হতে পারে। তো ফার্স্ট থেকে অ্যাকিউট কমপ্লিকেশন, মানে প্রাথমিক যে কমপ্লিকেশন বা প্রাথমিক যে প্রবলেমগুলো হতে পারে, একটা হচ্ছে যে হাইপারগ্লাইসেমিয়া, পেশেন্টের ব্লাড সুগার প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে। এবার সেইটা বেড়ে যাওয়ার জন্য কী হয়, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়। সেটা হচ্ছে যে একটা প্রচুর পরিমাণে খারাপ অবস্থা, সেটা পেশেন্ট এমন সময় ফেটাল কন্ডিশন, পেশেন্ট মারা যায় ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের জন্য। আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, সেই ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে। তারপরে যে আরেকটা স্টেট আছে যে হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেট, পেশেন্টটা ওই স্টেটে চলে যেতে পারে। তারপর হচ্ছে যে অ্যাকুট কমপ্লিকেশন হয়ে গেলে এবার ক্রনিক কমপ্লিকেশন মানে হচ্ছে কোনো পেশেন্টের সুগার হয়ে আছে, টাইপ 1 বা টাইপ 2 হয়ে আছে, বাট অনেক দিন ধরে আছে, ঠিকমতো ব্লাড সুগার মেনটেন হয় না, বা ঠিকমতো ইনসুলিন বলো বা ট্যাবলেট বলো ইউজ করেই না, সেক্ষেত্রে ক্রনিক কমপ্লিকেশন হয়। ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে আবার দুটো ভাগ আছে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রো মানে ছোটো যে ব্লাড ভেসেলগুলো আছে, সেই ভেসেলে কি কমপ্লিকেশনগুলো দেখা যাচ্ছে। সো ফার্স্ট হচ্ছে রেটিনোপ্যাথি, চোখের যে রেটিনা আছে সেই রেটিনাটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, সেটা হচ্ছে রেটিনোপ্যাথি। সেটা বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে ডায়াবেটিসের জন্যই রেটিনোপ্যাথি হয়েছে, সেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তারপর হচ্ছে যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, মানে পেশেন্টের ডায়াবেটিক হওয়ার জন্যই নেফ্রনটা খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আরেকটা হচ্ছে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, মানে ডায়াবেটিক হওয়ার জন্য পেশেন্টের যে নিউরনগুলো থাকে, একটা নিউরন না থাকে, সেগুলো ডিঅ্যাটাচমেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে কী হয়, আপার লিম্ব আর লোয়ার লিম্বের বার্নিং সেন্সেশন, সবসময় বার্নিং সেন্সেশন হয় সেই পেশেন্টের ক্ষেত্রে। দেখা যায় যে আপার লিম্ব আর লোয়ার লিম্বের বার্নিং সেন্সেশনটা প্রচুর পরিমাণে হয়। এবার হচ্ছে যে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হয়ে গেলো। এবার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ম্যাক্রো মানে বড় বড় যে ভেসেলগুলো আছে, সেই ভেসেলগুলো কী কমপ্লিকেশন হয়, সেগুলো হচ্ছে যে করোনারি আর্টারি ডিজিজ হয়। তারপর যে সিভিএ, এবার সিভিএ বলছে যে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট কাদের ক্ষেত্রে হয় বেশি? যেসব পেশেন্টের সুগার আছে সেই সব পেশেন্টের ম্যাক্সিমাম চান্স থাকে যে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য, যেটাকে আমরা বলি স্ট্রোক। স্ট্রোকের আবার ভাগ আছে, অ্যাকিউট স্ট্রোক আছে, ইসকেমিক স্ট্রোক আছে, হেমোরোজিক স্ট্রোক আছে। সব পেশেন্টের ক্ষেত্রে ওই স্ট্রোকটা হওয়ার চান্সটা বেশি থাকে, মানে ব্লাডের কনসেন্ট্রেশন বেশি থাকে। আলোচনা পরে আমরা করবো একটা বড় সেশন করে, যে ওটা স্ট্রোকের ব্যাপারটা নিয়ে। সো এটা পেশেন্টের স্ট্রোক হওয়ার চান্সেস বেশি থাকে সুগার পেশেন্টের ক্ষেত্রে। আর এটা হচ্ছে যে পেরিফেরাল আর্টারি ডিজিজও হয়, সেটা হচ্ছে যে সেটা পেরিফেরাল আর্টারি ডিজিজ হয়। এবারে অ্যাম্পুটেশনের ব্যাপারটা থাকে, যে কোনো পেশেন্টের যদি একটু পায়ে কেটে যায়, সেটা হচ্ছে সে কাটাটা সারবে না, কারণ ব্লাড সুগার পরিমাণ বেশি। ব্লাড সুগার পরিমাণ বেশি থাকলে পেশেন্টের যে কোনো জায়গায় কেটে গেলে সেটা সারে না, সেটা লং টার্ম থেকে যায়। সেটা আবার আস্তে আস্তে এমন কন্ডিশনে চলে আসে যে পেশেন্টের হাত বা পাকার যেখানে থাকে, মানে তোমার এই কাটাটা, সেখানে অ্যাম্পুটেশনে করতে হয়,
মানে কেটে বাদও দিতে হয়। মানে ডায়াবেটিসটা প্রচুর পরিমাণে ফেটাল ডিজিজ, প্রচুর পরিমাণে খারাপ ডিজিজ। সো যাদের সুগার বা ডায়াবেটিস টাইপ 1 বা টাইপ 2 বা যে কোনো স্টেটের ডায়াবেটিস থাকুক, পেশেন্ট যেন ইনসুলিন বা ট্যাবলেটগুলো ঠিক মতো নেওয়া হয়, আর পেশেন্টের যে যেন সুগারগুলো ঠিকমতো কন্ট্রোল থাকে, নাহলে এই যে কমপ্লিকেশানগুলো আসছে ভবিষ্যতে প্রচুর পরিমাণে পেশেন্টের লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশনে চলে আসে। সো আজকের আমাদের এই বিষয়টা আলোচনা ছিল। পরের ভিডিওয়ে আমরা ডায়াবেটিসের এইটা আলোচনা করব, বিশেষ করে হোয়াট আর দ্য কনফার্মেশন টেস্ট ফর ডায়াবেটিস মেলিটাস। উইল ডিসকাস ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।